দেবমিতার মাসি অপর্ণা দেবী দেবমিতার জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে আসে। অপর্ণা দেবীর একমাত্র ননদ শান্তি দেবী তার পরিবারকে নিয়ে দুবাইয়ে বাস করে, আর শান্তি দেবীর ছেলে রাজ ছিল দুবাইয়ের এক সোনার খাজানার মালিক। আর শান্তি দেবী নিজের ছেলের বিয়ের জন্য বাঙালি শহুরে মেয়ে খোঁজে, আর তার দেবমিতার ফটো দেখে ভীষণই পছন্দ হয়। তাই অপর্ণা দেবী যখন দেবমিতার বিয়ের জন্য দুবাইয়ের ছেলের সম্বন্ধ নিয়ে আসে, তখন দেবমিতার পরিবার এক কথাতেই রাজি হয়ে যায়। আর কিছুদিনের মধ্যেই দেখতে দেখতে দেবমিতার সঙ্গে রাজের বিয়ে হয়। আর বিয়ের পর রাজ দেবমিতাকে নিয়ে ফ্লাইটে করে দুবাইয়ে চলে যায়। মা, আপনাদের দুবাইয়ে কত বড় বাড়ি! আমি আমার বাবার জন্মেও এত বড় বাড়ি কোথাও দেখিনি। চারিদিকে কত দামি দামি জিনিসপত্র। সত্যি আমি খুব লাকি যে এরকম দুবাইয়ে বড়লোক শ্বশুর বাড়ি পেয়েছি। তুমি তো এখনো বড়লোকের জিনিসপত্রের কিছুই দেখোনি। এই দুবাইয়ে যে কটা বড় বড় সোনার দোকান আছে আর বড় বড় তেলের খনি আছে, সব কটাই আমাদের দুবাইয়ে কোনো কিছুর অভাব নেই। শান্তি দেবীর এমন কথা শুনে দেবমিতার চোখ একেবারে ছানা বড়া হয়ে যায়। আর সে চারিদিকে তাকিয়ে দেখে যে সোনার জিনিস একেবারে চকচক করছে। এমনকি দুবাইয়ে তার শ্বশুরবাড়ির প্রত্যেকটা দেওয়াল সোনা দিয়ে তৈরি, তাই সোনার সোনালী জৌলুসে তার চোখ একেবারে ধাঁধিয়ে যায়। বৌমা, তুমি বিয়ে করে দুবাইয়ে আসবে বলে আমি তোমার জন্য একটা সোনার বেনারসি বানিয়েছিলাম। যাও, তুমি ঘরে গিয়ে সেই সোনার বেনারসি পরে এসো। তারপর রান্নাঘরে গিয়ে তুমি আমার জন্য প্রথম রান্না বান্না করবে। নিজের জন্য এরকম সোনার বেনারসি দেখে দেবমিতা খুবই খুশি হয়। আর সেই সোনার বেনারসি শাড়ি এতটাই ভারী যে সে এক হাতে সেই শাড়ি ধরতে পারে না। ফলে কোনো মতে দেবমিতা সেই শাড়ি ধরে ধরে ঘরে নিয়ে যায়। এমন সময় দেবমিতা যখন নিজের বেডরুমে যায়, তখন চারিদিকটা দেখে সে একেবারে অবাক। কারণ তার ঘরের বিছানা থেকে শুরু করে ঘরের মেঝে, এমনকি বাথরুমে রাখা সমস্ত জিনিসপত্র সোনা দিয়ে তৈরি। আর তার ড্রেসিং টেবিল একেবারে হীরা দিয়ে মোড়ানো। আমি তো ভাবতেই পারছি না যে আমি দুবাইয়ে এসে সোনার পালঙ্কে ঘুমাবো, আর এরকম সোনার আয়নায় মুখ দেখবো, আর এরকম সোনার বাথরুমে আমার তো টয়লেট কিংবা পটি করতে ইচ্ছেই করবে না। আমি জাস্ট ভাবতে পারছি না যে দুবাইতে এসে আমি সোনার উপর পটি করব। এই ভেবে দেবমিতা মনে মনে খুবই খুশি হয়। আর সে সোনার বাথরুম ব্যবহার করে ভালো করে ফ্রেশ হয় এবং সোনার বেনারসি শাড়ি পরে নেয়। আর কিছুক্ষণ পর সে যখন রান্নাঘরে প্রথম রান্নাবান্নার অনুষ্ঠান করতে যায়, তখন সেই রান্নাঘরের সোনার জিনিসপত্র দেখে তার চক্ষু ছানা বড়া হয়ে যায়। বৌমা, ওই যে বড় সোনার হাঁড়িটা দেখতে পাচ্ছ, ওই হাঁড়িতে তুমি আজকে আমাদের জন্য মটন বিরিয়ানি আর মটন চাপ রান্না করবে। আর হ্যাঁ, ছোট সোনার কড়াইতে তুমি আমাদের জন্য কেশরের ক্ষীর করবে। আসলে দুবাইতে ভালো বাঙালি কাজের লোক পাওয়া যায় না, আর আমিও ঠিকঠাক রান্না করতে পারি না। আর তুমি তো এবার আমার বাড়ির বউ হয়ে এসেছো, তাই তুমিই আমাদেরকে বাঙালি রান্না করে খাওয়াবে। এই বলে শান্তি দেবী রান্নাঘর থেকে চলে যায়। আর দেবমিতা সবার জন্য সুন্দর করে রান্নাবান্না করে ফেলে। কিছুক্ষণ পর দুপুরবেলা সবাই মিলে একসঙ্গে খাবার খেতে বসে। আর এভাবে দুবাইয়ে থাকতে থাকতে দেবমিতা তার শাশুড়ি মা এবং ননদের মতো গা ভর্তি করে গহনা পরতে অভ্যস্ত হয়ে যায়। তার জীবনে এখন কোনো কিছুরই অভাব থাকে না। একদিন, কিরে দেবমিতা, তুই তো একদম কোটিপতি হয়ে গেছিস। দুবাইতে গিয়ে সত্যি তোর কপাল ফিরে গেছে। তোর সোশ্যাল মিডিয়াতে সব ফটো দেখে আমি তো একেবারে অবাক হয়ে যাচ্ছি। সত্যি দুবাইতে তো শ্বশুর বাড়ির লোকেদের কাছে এত সোনা আছে? সত্যি নয় তো কি, আমি মিথ্যা ফটো পোস্ট করেছি? দুবাইতে যখন আসবি তখন নিজেই দেখে যাস যে আমি একেবারে সোনার উপর রাজত্ব করছি। এই দুবাইতে যত বড় বড় পেট্রোল পাম্প, সোনার দোকান আছে, সব আমার শ্বশুর বাড়ির লোকেদের কেনা। আর আমার বাড়ির বাইরে 100টা বড় লোকেদের গাড়ি দাঁড়িয়ে থাকে, বুঝলি? হ্যাঁ বুঝলাম। তা তুই যখন এত বড় লোক হয়ে গেছিস, তাহলে আমাদের বান্ধবীদের জন্য তো একবার প্লেনের টিকিট কেটে দিতে পারিস। তাহলে দুবাইতে গিয়ে আমরা তো শ্বশুর বাড়ি দেখে আসতে পারতাম। তোদের জন্য প্লেনের টিকিট কাটা আমার কাছে কোনো ব্যাপারই নয়। তুই যখন বলছিস তাহলে চিন্তা করিস না, আমি কিছুদিনের মধ্যেই তোদের জন্য একেবারে বিজনেস ক্লাসের টিকিট কেটে দেব, তোরা ঘুরে যাস। এই বলেই দেবমিতা ফোন রেখে দেয়। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন যখন দেবমিতার ননদ শপিং করতে যায়, এমন সময় বলছি, শোনো না প্রিয়াঙ্কা, তুমি তো শপিং করতে যাচ্ছ, আমিও তোমার সঙ্গে শপিং করতে যাব। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, কিন্তু বৌদি তুমি তো কোনো সোনা গহনা কিছুই পরে নেই। যাও, তুমি একটা ভালো শাড়ি পরো আর তার সাথে একটা ভারী সোনার নেকলেস পরে নাও, তারপর আমার সঙ্গে শপিং করতে যাবে।
এই শুনে দেবমিতা ঘরে গিয়ে খুব সুন্দর একটা শাড়ি পরে আর যতটা সম্ভব বেশি বেশি সোনা গহনা পরে নেয়। আর কিছুক্ষণের মধ্যেই ননদের সঙ্গে দুবাইয়ের শপিং মলে শপিং করতে চলে যায়। আর শপিং করে বাড়ি ফেরার সময় দেবমিতা তার সামনে বড় বুর্জ খলিফা দেখতে পায়। আর তার পাশেই থাকে বড় আল আরব এবং আল ফাহিদি হোটেল, যা দেখে দেবমিতার আর খুশির কোনো ঠিকানা থাকে না। ওয়াও, বুর্জ খলিফা এত বড় আর এত সুন্দর! আমি তো ভাবতেই পারছি না যে আমি নিজের চোখে দুবাইয়ের এত বড় বড় হোটেল আর বুর্জ খলিফা দেখছি। এই প্রিয়াঙ্কা, আমাকে একটা বুর্জ খলিফার সাথে ফটো তুলে দেবে গো। দেবমিতা বুর্জ খলিফা দেখে এমন নাচানাচি করে যে প্রিয়াঙ্কার ভীষণ পরিমাণে লজ্জা লাগে, কারণ প্রিয়াঙ্কা দুবাইয়ের এত বড়লোক পরিবারের মেয়ে, আর তারা এরকম বুর্জ খলিফা দেখে নাচানাচি করে না। প্লিজ বৌদি, তুমি এরকম ভিখারিগিরি করো না। আর বুর্জ খলিফার সাথে ফটো তোলার কি আছে? এটা তো তুমি প্রত্যেক দিনই দেখতে পাবে। পরে কোনোদিন দাদার সঙ্গে এসে ঘুরতে ঘুরতে ফটো তুলে নিও। না না, তোমার দাদা কাজে ব্যস্ত থাকে, ওর সাথে আমার আসা হবে না। তুমি প্লিজ আমাকে একটা ফটো তুলে দাও, আমি এই ফটোটা ফেসবুকে আপলোড করব, তাহলে আমার বান্ধবীরা আরো বেশি জ্বলবে। দেবমিতা এই কথা বললে প্রিয়াঙ্কা তাকে বুর্জ খলিফার সাথে প্রায় 1000টা ফটো তুলে দেয়। সেই সাথে দেবমিতা দুবাইয়ের চারিদিকে ঘুরতে ঘুরতে অনেক অনেক ফটো তুলতে থাকে। তার ননদের কাছে দুবাইয়ের বড় বড় পেট্রোল পাম্প এবং বড় বড় সোনার দোকানে যাওয়ার জন্য আবদার করতে শুরু করে। ঠিক আছে চলো, আমি তোমাকে আমাদের বড় বড় পেট্রোল পাম্প আর বড় বড় সোনার দোকান থেকে ঘুরিয়ে নিয়ে আসছি, তুমি যা দেখবে সবকিছুই আমাদের। এই বলে প্রিয়াঙ্কা দেবমিতাকে নিজেদের বড় বড় পেট্রোল পাম্প এবং সোনার দোকানে ঘোরাতে নিয়ে যায়। আর দুবাইতে এত বেশি বেশি নিজেদের সম্পত্তি দেখে দেবমিতা আরো যেন পাগল হয়ে ওঠে। বৌদি, তুমি যে এত সম্পত্তি দেখছো, এই সবের নাম কিন্তু সোনার খাজানা। আর এই সোনার খাজানার একমাত্র মালিক আমার দাদা, আর এখন মালকিন হলে তুমি। তাই তোমাকে কিন্তু এইসব কিছুর ঐতিহ্য রক্ষা করতে হবে। হ্যাঁ প্রিয়াঙ্কা, তুমি চিন্তা করো না, আমি এই সোনার খাজানার ঐতিহ্য রক্ষা করবই। আমি এত বড় লোক আর এত ভালো শ্বশুরবাড়ি পেয়েছি, তোমাদের কথা আমাকে রাখতেই হবে। আচ্ছা অনেক হলো, চলো এবার আমরা গিয়ে কিছু খাবার খাই, কারণ আমার খুব খিদে পেয়েছে। দেবমিতা এই কথা বললে প্রিয়াঙ্কা তাকে আকাশ ছোঁয়া মেঘের উপরে একেবারে 5 তলা বিল্ডিং এর উপর লাঞ্চ করাতে নিয়ে যায়। আর সেখানেই তারা দুজনে বসে দুপুরের খাবার খায়। আর এমন সময় চারিদিক থেকে মেঘ ভেসে ভেসে উপরে উঠে যেতে থাকে। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে এরকম মেঘের উপর বসে দুপুরের খাবার খাবো। সত্যি আমার কাছে সবকিছু একেবারে স্বপ্নের মতো মনে হচ্ছে। দেখতে দেখতে তাদের যখন খাওয়া দাওয়া হয়ে যায়, তখন ওয়েটার বিল নিয়ে আসে। আর তখন টাকার বদলে প্রিয়াঙ্কা সেই ওয়েটারকে অনেকগুলো সোনার কয়েন দিয়ে দেয়। কিন্তু দেবমিতা মোটেই বিষয়টা পছন্দ করে না, কারণ সে সবসময় সোনার জিনিসগুলো আগলে রাখার চেষ্টা করে। প্রিয়াঙ্কা, তুমি কি করছো? আমি জানি আমাদের কাছে কোনো সোনা গহনার অভাব নেই, তাই বলে তুমি রেস্টুরেন্টের খাবার খেয়ে সোনার কয়েন বিলিয়ে দেবে? এটা কিন্তু ঠিক নয়। সোনার জিনিসের যত্ন করতে হয়। আরে বৌদি, আমাদের বাড়িতে এরকম ভর্তি ভর্তি সোনার কয়েন আছে, এত সোনার কয়েন রাখবো কোথায়? তাই আমরা যখন দুবাইতে কোথাও লাঞ্চ করতে যাই কিংবা কোনো ভিখারি দেখি, তখন তাদেরকে সোনার কয়েন বিলিয়ে দিই। এমন কথা শুনে দেবমিতা চুপ করা যায়। আর কিছুক্ষণের মধ্যেই তারা দুজনই বড় বড় সোনার দোকানে যায় আর অনেক অনেক সোনার জিনিসপত্র কিনে বাড়িতে ফিরে যায়। বাড়িতে যাওয়ার পর দেবমিতা আবার ফেসবুকে সমস্ত কিছু আপলোড করতে শুরু করে। আর যা দেখে তার বান্ধবীরা একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এভাবেই সময় কাটতে থাকে। আর এবার দেবমিতা তার বান্ধবীদের জন্য প্লেনের বিজনেস ক্লাসের টিকিট কেটে দেয়। তাই কিছুদিনের মধ্যে তার বান্ধবীরা দুবাইতে চলে আসে। তোরা প্রথমবার আমার দুবাই শ্বশুর বাড়িতে এসেছিস বলে কথা, তোদের আমি ভালো করে আপ্যায়ন করব না তা হতে পারে? দেবমিতা তার বান্ধবীদের গলায় মোটা মোটা সোনার হারও পরিয়ে দেয়। তুই এই সোনার হারগুলো আমাদেরকে দিয়ে দিলি? আমি তো ভাবতেই পারছি না। এই এক একটা সোনার হারের আমাদের শহরে 20 লক্ষ টাকা করে দাম। আমরা যখন দুবাই থেকে ফিরবো, তুই কি আমাদের গলা থেকে এই হারগুলো খুলে নিবি? না না, পাগল নাকি? আমি এই হার কেন খুলে নেব? আমার কাছে এরকম লক্ষ লক্ষ হার আছে। আর এরকম সোনার জিনিসের প্রতি আমার আর কোনো লোভ নেই। তোরা এগুলো নিয়ে ফিরে যেতে পারিস। এই বলে দেবমিতা তার বান্ধবীদের বড় বড় সোনার ঘরে থাকার ব্যবস্থা করে দেয়। আর তাদের জন্য অনেক ভালো ভালো খাওয়া দাওয়ারও আয়োজন করে। এভাবে তার বান্ধবীরা দুবাইতে খুব এলাহিভাবে জীবন কাটাতে শুরু করে। আর প্রত্যেকদিন তারা দেবমিতা এবং প্রিয়াঙ্কার সঙ্গে দুবাইতে ঘুরে বেড়ায়। এই দেবমিতা, আমরা দুবাইতে এসে মরুভূমিতে ঘুরতে গেলাম না, আর উটের পিঠেও তো চড়া হলো না।
চল না আমরা সবাই মিলে একদিন মরুভূমিতে ঘুরতে যাই আর উটের পিঠে চড়ে আসি। তোর তো এখানে শ্বশুর বাড়ি, তুই অনেক মরুভূমিতে ঘুরতে পারবি, কিন্তু আমরা তো আর বারবার আসতে পারবো না বল। ঠিক আছে, তোরে চিন্তা করিস না, আজকে আমরা সবাই মিলে মরুভূমিতে ঘুরতে যাব। আর আমাদের সাথে আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, আমার স্বামী, ননদ সবাই মরুভূমিতে যাবে। এই বলে দেবমিতা মরুভূমিতে ঘুরতে যাওয়ার প্ল্যান করে। এমন সময় তাদের বাড়ির সামনে একটা বড় সোনার গাড়ি এসে দাঁড়ায়, আর সবাই মিলে সেই গাড়িতে করে মরুভূমিতে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে তারা অনেক অনেক মজা করে আর উটের পিঠে চড়ে ঘুরে বেড়ায়। কিন্তু এমন সময় মরুভূমিতে এক বিশাল বালিঝড় ওঠে, আর সেই বালিঝড়ে সকলে এদিক থেকে ওদিক লন্ডভন্ড হয়ে যেতে শুরু করে। বাঁচাও বাঁচাও, আমাদেরকে কেউ বাঁচাও, কেউ বাঁচাও। প্রিয়াঙ্কা, রাজ, প্লিজ আমাকে বাঁচাও বাঁচাও, আমার সব সোনা গহনা হারিয়ে গেল, আমাকে বাঁচাও বাঁচাও। দেবমিতাকে এরকম স্বপ্নের মধ্যে কান্নাকাটি করতে দেখে তার মা পারমিতা দেবী ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, আর তখনই দেবমিতাকে ঘুম থেকে ডেকে তোলে। এমন সময় দেবমিতা ধরফর করে খাটের উপর উঠে বসে, আর সে বুঝতে পারে এতক্ষণ ধরে সে পুরোটাই স্বপ্ন দেখেছে, যার ফলে দেবমিতার মন খুবই খারাপ হয়ে যায়। দুবাইয়ে বিয়ে ঠিক হতে পারলো না, আর তুই এখন থেকেই সোনার স্বপ্ন দেখতে শুরু করলি? আগে বিয়ে করে দুবাইতে যা, তারপর তো সোনা পরে ঘুরে বেড়াবি। পারমিতা দেবী এই কথা বললে দেবমিতা একেবারে চুপ করে থাকে, কিন্তু সে মনে মনে বিয়ে করে দুবাইতে গিয়ে সোনার সংসার করার স্বপ্ন এখনো দেখতে থাকে, কারণ সে এত সুন্দর দুবাইয়ের শ্বশুরবাড়ির স্বপ্ন দেখে আর কিছুতেই অপেক্ষা করতে পারে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর রাজের সঙ্গে বিয়ে করে দেবমিতা দুবাইতে চলে যায়। দুবাইতে যাওয়ার পর, এই দেখো দেবমিতা, এই হলো আমাদের সোনার খাজানা। আমি হলাম এই ফাস্টফুড দোকানের মালিক। আমার এই দোকানের নাম সোনার খাজানা। আর দুবাই গরিব থেকে ধনী সবাই আমার ফাস্টফুডের দোকানের ভালো ভালো খাবার খায়। রাজের এমন কথা শুনে দেবমিতা খুবই অবাক, কারণ সে কোথায় স্বপ্ন দেখেছিল কিলো কিলো সোনা গহনা পরে ঘুরে বেড়াবে, সোনার পালঙ্কে ঘুমাবে, সেখানে তার বর সাধারণ দুবাইয়ের এক মধ্যবিত্ত পরিবারে বাস করে। তাদের কাছে টাকা পয়সার কোনো অভাব নেই ঠিকই, কিন্তু তারা মোটেই দেবমিতার স্বপ্নের মতো বড়লোক নয়। আমার কপালটাই খারাপ, আমি যে কেন অত বড় লোকেদের মতো স্বপ্ন দেখতে গেলাম কি জানি। যাই হোক, আমার এখন দুবাইতে শ্বশুরবাড়ি হয়েছে, এটাই আমার কাছে অনেক। এভাবেই দেবমিতা তার দুবাইয়ের শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে হাসি খুশি সংসার করতে শুরু করে। মা, বাবা, আমি এখন বিয়ে করব না। তোমরা কেন আমাকে বিয়ে করার জন্য জোর করছো? আমি আরো অন্তত পক্ষে 2 বছর শান্তিতে থাকতে চাই। শ্বশুর বাড়িতে গিয়ে আমি শুধু শুধু আমার জীবন নষ্ট করতে চাই না। শ্বশুর বাড়িতে যাওয়া মানে শাশুড়ির অত্যাচার সহ্য করা। আমি এখন বিয়ে করব না মা। বিয়ের পর শ্বশুর বাড়িতে যাওয়া মানে নতুন করে জীবন শুরু করা। আর তাছাড়া তোর যে পরিবারে বিয়ে দিচ্ছি সেই পরিবার কিন্তু খুব ভালো। দীপঙ্কর যেমন ভালো ছেলে, দীপঙ্করের মাও খুব ভালো। তোর শাশুড়ি মা কিন্তু খুবই ভালো মানুষ, তোকে একেবারে মেয়ের মতো ভালোবাসবে। তাই তুই এই বিয়েতে রাজি হয়ে যা মা, তোর কোনো অসুবিধা হবে না, তুই খুব সুখে থাকবি। আর তুই তো দেখতেই পাচ্ছিস আমার শরীরটা আজকাল ভালো থাকছে না। এখন হঠাৎ করে যদি আমার কিছু হয়ে যায় তাহলে কি হবে একবার ভেবে দেখেছিস? আর তোর জন্য তোর দাদাও তো বিয়ে করতে পারছে না। তোর বিয়ে হবে, তারপর তোর দাদা বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসবে। অনেক হয়েছে, এবার বিয়েতে রাজি হয়ে যা। তুই দেখবি বিয়ের পর তুই খুব সুখে থাকবি, শ্বশুর বাড়ি থেকে তোর কোনো সমস্যা হবে না। এভাবেই বাবা মা বারে বারে বিয়ের জন্য জোর করলে সঞ্চিতা বাধ্য হয়ে বিয়ে করতে রাজি হয়। কিন্তু বিয়ের পর সঞ্চিতা কিছুতেই শ্বশুর বাড়িতে নিজেকে মানিয়ে নিতে পারে না। আসলে সঞ্চিতা ছোটবেলা থেকেই প্রচন্ড পরিমাণে জেদি ছিল, আর সে ভীষণই উচ্ছৃঙ্খল ভাবে জীবনযাপন করতে পছন্দ করত। মায়ের বাড়িতে থাকার সময় সঞ্চিতা যেমন বেলা 12টার সময় ঘুম থেকে উঠত, সেরকমই শ্বশুর বাড়িতে যাওয়ার পরও সঞ্চিতা বেলা 12টার আগে কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না। আর এভাবেই প্রায় 15 দিন কাটে। এই 15 দিনের মধ্যে সঞ্চিতাকে তার শাশুড়ি মা কোনো কথা বলে না। সে নিজেই সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম করে এবং রান্না বান্না করে রাখে। আর সঞ্চিতা শুধুমাত্র সময় মতো খাওয়া দাওয়া করে এবং ঘরে গিয়ে ফোন ঘাঁটতেই ব্যস্ত থাকে। তবে একদিন যখন সুচরিতা দেবী তার বৌমাকে বলে, বৌমা, তুমি এত বেলায় ঘুম থেকে ওঠো কেন? তুমি কাল থেকে সকাল করে ঘুম থেকে উঠবে। আমি জানি তুমি নতুন নতুন আমাদের বাড়িতে এসেছো, তাই এই বাড়িতে মানিয়ে নিতে তোমার একটু সময় লাগবে। তাই জন্য আমি একেবারেই কিন্তু তোমার উপর সবকিছু চাপিয়ে দিচ্ছি না। আস্তে আস্তে তুমি আমার সঙ্গে থাকতে থাকতে সব শিখে যাবে। কালকে কিন্তু সকাল 8টার মধ্যে তুমি ঘুম থেকে উঠে পড়বে আর আমার হাতে হাতে কাজ করবে, কেমন? শাশুড়ি মায়ের কথা শুনে সঞ্চিতা প্রচন্ড পরিমাণে রেগে যায়।
কি এখন আপনি ঠিক করে দেবেন আমার কখন ঘুমানো উচিত, কখন ঘুম থেকে ওঠা উচিত? আমি যখন মায়ের বাড়িতে থাকতাম তখন আমি বেলা 12টার সময় ঘুম থেকে উঠতাম। আমি কিছুতেই সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না। তাই আপনি আমাকে 1000বার করে বললেও আমি সকাল 8টার সময় কিছুতেই ঘুম থেকে উঠতে পারবো না। বৌমা, এরকম উঠতে পারবো না বললে তো হবে না, তোমাকে তো চেষ্টা করতে হবে। আর তুমি বাপের বাড়িতে কি করতে সেটা তো দেখে এখন কোনো লাভ নেই। এখন তোমার বিয়ে হয়েছে, তোমার নিজস্ব একটা সংসার হয়েছে, 2 দিন বাদে তোমার ছেলেপুলে হবে, তখন কিন্তু তোমাকে সব দায়িত্বটাই নিতে হবে। তাই তুমি এখন থেকেই দায়িত্বগুলো নিতে শেখো। দেখুন, সকাল সকাল আপনি একদম লেকচার দেবেন না, ঠিক আছে? আমার যখন ইচ্ছা হবে আমি তখন ঘুম থেকে উঠবো। বিয়ে করে আপনার বাড়িতে এসেছি মানে এই নয় যে আপনি আমার লাইফটাকে কন্ট্রোল করবেন। আমি যদি আপনার বাড়ির নিজের মেয়ে হতাম তাহলে কি আপনি আপনার মেয়েকেও একই কথা বলতেন? একদমই তাই। তুমি যদি আমার মেয়ে হতে তাহলে তো আমি 2টো চর মেরে তোমাকে বোঝাতে পারতাম। কারণ এরকম বেলা করে ঘুম থেকে ওঠা কখনোই উচিত না, এতে কিন্তু আমাদের স্বাস্থ্যেরও ক্ষতি হয়। আর তুমি যদি সত্যি আমার মেয়ে হতে তাহলে আমি তোমাকে সমস্ত কিছু শিখিয়ে তবেই শ্বশুর বাড়িতে পাঠাতাম, বুঝলে? শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে সঞ্চিতার প্রচন্ড পরিমাণে রাগ হয়। তাই সঞ্চিতা রাগ করে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর তার শাশুড়ি মা বাড়ি বাড়ি দরজা ধাক্কা দিলেও সঞ্চিতা কিছুতেই দরজা খুলতে চায় না। এমন সময় সঞ্চিতা নিজের দুঃখ শেয়ার করার জন্য তার এক বান্ধবী সুমিত্রাকে ফোন করে। আর একটানা 8-10 বার ফোন করার পর সুমিত্রা শেষ পর্যন্ত ফোন ধরে বলে, কিরে এতবার করে ফোন করলি কেন? কি হয়েছে? আসলে আমি ঘুমাচ্ছিলাম, আমার ফোন সাইলেন্ট ছিল তো তাই তোর ফোনটা ধরতে পারিনি। বল, বিয়ের পর তোর দিন কেমন কাটছে? কদিন ধরেই ভাবছিলাম তোকে ফোন করব, কিন্তু ফোন করা হয়নি। সুমিত্রার কথা শুনে সঞ্চিতা খুবই অবাক হয়ে বলে, কিরে তুই এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছিস? তোর শাশুড়ি মা তোকে কিছু বলে না? তোর বিয়ে হয়েছে অনেক দিনই তো হয়ে গেল, আমি ফোন করলাম বলে তোর ঘুম ভাঙলো বুঝি? আজকে মনে হচ্ছে আমার মতো তোর কপালেও দুঃখ আছে। দুঃখ? কিসের দুঃখ আবার? আমার জীবনে কোনো দুঃখ নেই। আর আমার বাড়িতে শাশুড়ি মা থাকবে তারপর তো আমাকে কথা শোনাবে। যেদিন থেকে আমি আমার শাশুড়ি মাকে বাড়ি থেকে বিদায় করে দিয়েছি সেদিন থেকে আমার জীবনের সব দুঃখ শেষ। আমি যেরকম ইচ্ছা নিজের মতো করে থাকতে পারি, কেউ কিছু বলার নেই। শাশুড়ি মাকে বাড়ি থেকে বিদায় করে দিয়েছিস মানে? তুই কিভাবে শাশুড়ি মাকে বাড়ি থেকে বিদায় করলি? আরে আর বলিস না, শাশুড়ি মা যখন থাকতো তখন সারা দিন কিচির 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 করতো, একটুও শান্তিতে আমাকে বাড়িতে থাকতেই দিত না। সেই জন্য বাড়িতে প্রত্যেক দিন শাশুড়ির সঙ্গে অশান্তি হতো। তাই আমি আমার শাশুড়ি মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছি। এখন বাড়িতে আমি আর আমার বর থাকি। আমার ইচ্ছা হলে আমি কাজ করি, না হলে করি না। মাঝে মধ্যে আবার বরকে দিয়েও কাজ করিয়ে নিই, কোনো ব্যাপার নয়। এই তুই কিভাবে তোর শাশুড়ি মাকে বৃদ্ধাশ্রমে পাঠালি আমাকেও বল না। আমার শাশুড়িটাও আমাকে বড্ড বিরক্ত করছে। আমি আমার শাশুড়ি মাকে এই বাড়ি থেকে বিদায় করতে চাই, আর তারপরেই আমি নিজের মতো করে এই বাড়িতে থাকতে পারবো। বল না, তুই কি এমন করেছিলিস যে তোর শাশুড়ি মা বাড়ি ছেড়ে বৃদ্ধাশ্রমে চলে গেল? আরে কিছুই না, প্রত্যেকদিন আমার বর যখন অফিস থেকে বাড়িতে আসতো তখন মিথ্যা নাটক করে বরের সামনে কান্নাকাটি করতাম, আর আমার শাশুড়ি মায়ের নামে মিথ্যা গল্প শোনাতাম। এরকম ভাবে অনেকদিন চলার পর একদিন আমি বললাম, হয় এই বাড়িতে আমার শাশুড়ি মা থাকবে, তা না হলে আমি থাকবো। আমার বর যেহেতু আমাকে বেশি ভালোবাসে তাই আমার বর নিজের মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। আসলে আমার বর কিন্তু আমার কথাই ওঠে বসে, এটাই আমার প্লাস পয়েন্ট। সুমিত্রার মুখে এরকম কথা শুনে সঞ্চিতার প্রচন্ড পরিমাণে ভালো লাগে। আর সঞ্চিতাও মনে মনে ভেবে নেয় সে যে করেই হোক তার শাশুড়ি মাকে বাড়ি থেকে বিদায় করেই ছাড়বে। তাই সেদিন থেকে সঞ্চিতা তার শাশুড়ি মায়ের সঙ্গে সবসময় কারণে অকারণে ঝগড়া করতে শুরু করে। আর যখনই দীপঙ্কর বাড়িতে আসে তখনই সঞ্চিতা নাটক করতে শুরু করে দেয়। সে প্রত্যেক দিন দীপঙ্করকে তার মায়ের নামে উল্টোপাল্টা কথা বলতে থাকে। আর এরকম ভাবে বেশ কিছুদিন কাটে। একদিন, দীপঙ্কর, তোমার মা আমাকে একদমই শান্তিতে থাকতে দেয় না। তুমি যখন বাড়িতে থাকো না তোমার মা সারা দিন আমাকে দিয়ে কাজ করায়। আমি কোনো কাজে ভুল করলে আমার উপর অত্যাচার করে, আমার মা বাবাকেও গালাগাল করে। আমার কিন্তু মোটেই ভালো লাগছে না। এরকম যদি সব সময় চলতে থাকে আমি কিন্তু এই বাড়িতে থাকতে পারবো না। এই বাড়িতে থাকতে পারবে না মানে? তুমি আমার বাড়ি ছেড়ে কোথায় যাবে? আর শোনো, প্রত্যেক বাড়িতেই বউ শাশুড়ির মধ্যে ছোটখাটো ঝামেলা লেগেই থাকে, আর সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যায়। তাই তুমি এটাকে নিয়ে বাড়াবাড়ি করো না। মা যেটা বলবে তুমি তাই করবে, দেখবে তাহলে মা তোমাকে ভালোবাসবে। কি এখন তোমার মায়ের কথা শুনে আমাকে চলতে হবে? কেন? আমার কি নিজস্ব কোনো জীবন নেই? আমি বাড়ির চাকর নাকি? নাকি তোমার মায়ের চাকর যে তোমার মা যা বলবে আমাকে তাই শুনতে হবে?
আমি তোমার মায়ের কোনো কথা শুনতে পারবো না। অনেক হয়েছে, আর নয়। হয় এই বাড়িতে তোমার মা থাকবে, তা না হয় আমি থাকবো। তুমি তোমার মাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও, তা না হলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। সঞ্চিতার মুখে এরকম কথা শুনি দীপঙ্কর প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি আমার মাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো? ছোটবেলা থেকে আমার মা আমাকে কত কষ্ট করে মানুষ করেছে। আমি যখন মাত্র 2 বছরের ছিলাম তখন আমার বাবাও মারা যায়। তারপর থেকে আমার মা অনেক কষ্ট করে আমাকে এত বড় করে তুলেছে। আজকে আমি যা কিছু শুধুমাত্র আমার মায়ের জন্যই। আর তুমি বলছো আমার মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে? কখনো না। আজকের পর থেকে এরকম কথা তুমি কখনো বলবে না, বলে দিলাম। তাহলে ঠিক আছে, তুমি তোমার মায়ের সঙ্গেই থাকো। আমি এই বাড়িতে থাকতে পারবো না। আমি আমার বাপের বাড়িতে চলে যাচ্ছি। যদি তোমার মনে হয় তুমি আমার সঙ্গে সংসার করতে চাও, তাহলে আমার বাপের বাড়িতে চলে যেও। তারপর না হয় আমরা ভাড়া বাড়িতে থাকবো, কিন্তু এই বাড়িতে আমি কখনো ফিরে আসবো না। এভাবেই সঞ্চিতা এবং দীপঙ্কর একে অপরের সঙ্গে প্রচন্ড পরিমাণে ঝগড়া ঝামেলা করতে থাকে। দীপঙ্করের সঙ্গে এবং তার মায়ের সঙ্গে সঞ্চিতা প্রতিনিয়ত ঝগড়া করে। এভাবে বেশ কিছুদিন কাটে, কিন্তু একদিন সুচরিতা দেবী যখন দেখে তার ছেলে বৌমা আবার নিজেদের মধ্যে ঝগড়া করছে, তখন তার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে। আমার জন্য আমার ছেলে বৌমার সংসারে এত অশান্তি। আমি হয়তো এই বাড়িতে না থাকলেই আমার ছেলে আর বৌমা সুখে সংসার করতে পারবে। এমনিতেও আমার বয়স হয়ে গেছে, আমি আর বেশি দিন বাঁচবো বলে মনে হয় না। কিন্তু এখন ওদের জীবন পুরোটাই বাকি, তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। হে উপরওয়ালা, তুমি আমার ছেলে বৌমাকে সারা জীবন সুখে রেখো। এমনই ভাবনা চিন্তা করে চোখে জল নিয়ে সুচরিতা দেবী বাড়ি থেকে বেরিয়ে যায়। আর কিছুক্ষণ পরেই দীপঙ্কর তার মাকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে শুরু করে। দীপঙ্কর খুবই ভয় পেয়ে যায়, আর সে বিভিন্ন জায়গায় ফোন করে তার মায়ের খোঁজ নিতে শুরু করে। কিন্তু সে কোথাও তার মায়ের কোনো খোঁজ খবর পায় না, যার ফলে দীপঙ্কর কান্নাকাটি করতে শুরু করে দেয়। যাক, খুব ভালো হয়েছে, বাড়ি থেকে আপদটা বিদায়ী হয়েছে। তুমি আর আমি একদম সুখে সংসার করতে পারবো। আমাদের সংসারে আর কোনো আপদ থাকলো না। সঞ্চিতার মুখে এরকম কথা শুনে দীপঙ্কর খুবই রেগে যায়, আর দীপঙ্কর রেগে গিয়ে সঞ্চিতাকে ঠাস করে একটা চড় মেরে বলে, আজকে তোমার জন্য আমার মা বাড়ি ছেড়ে চলে গেছে। তুমি কি ভেবেছো এবার আমি তোমার সঙ্গে সুখে সংসার করবো? কিছুতেই না। যাও, তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। যতদিন না আমি আমার মাকে ফিরে পাচ্ছি ততদিন তুমি এই বাড়িতে আসবে না। আমি আমার মাকে যে করেও খুঁজে বের করবো। আর তুমি যদি আমার মায়ের সঙ্গে মিলেমিশে থাকতে পারো তাহলেই তোমার সঙ্গে থাকবো, তা না হলে আমার পক্ষে সম্ভব হবে না তোমার সঙ্গে সংসার করা। দীপঙ্করের কথা শুনে সঞ্চিতার প্রচন্ড পরিমাণে রাগ হয়, তাই সঞ্চিতা ব্যাগপত্র গুছিয়ে বাপের বাড়িতে চলে যায়। আর সঞ্চিতার কুকর্মের কথা জানতে পেরে তার বাবা মা এবং দাদা তাকে প্রচন্ড পরিমাণে বকাবকি করে, তবে তাতেও সঞ্চিতার কিছু যায় আসে না। আরে তোমরা চিন্তা করছো কেন? দীপঙ্কর আমাকে ছাড়া থাকতে পারবে না আমি জানি। আজ না হয় কাল দীপঙ্কর আমাকে নিশ্চয়ই নিতে আসবে, কারণ দীপঙ্করের মাকে আমি বাড়ি থেকে বিদায় করে দিয়েছি। আমার মনে হয় না দীপঙ্কর ওই বুড়িকে আর খুঁজে পাবে বলে। চারিদিক থেকে ঠোকর খাওয়ার পর দীপঙ্কর ঠিক আমার কাছেই ফিরে আসবে। এই বলে সঞ্চিতা সেদিন থেকে মায়ের বাড়িতে থাকতে শুরু করে। আর অন্যদিকে দীপঙ্কর পাগলের মতো তার মাকে খুঁজতে থাকে, কিন্তু কিছুতেই সে তার মায়ের কোনো খোঁজ খবর পায় না। আর এরকম ভাবে বেশ কয়েক মাস কেটে যায়, আর সঞ্চিতা এখন তার মায়ের বাড়িতে বেশ হাসি খুশি দিন কাটায়, কারণ তাকে এখন কোনো বাড়ির কাজকর্ম করতে হয় না। সে সারাদিন বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে বেড়ায় আর ফোনে গল্প করে সময় কাটায়। কিন্তু এরই মধ্যে সঞ্চিতার দাদা সঞ্জয় বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসে, আর তারপর থেকেই সঞ্চিতার জীবনে নানান রকম সমস্যা দেখা দেয়। কি হলো বৌমা, এত বেলা হয়ে গেল, তুমি এখন ঘুম থেকে উঠছো? তুমি রান্না বান্না করবে কখন আর আমাদেরকে খেতে দেবে কখন? আমাদের তো খাওয়ার সময় হয়ে এলো, কটা বাজে একবার দেখেছো? আজকে আমি রান্না বান্না করব না, আর নাইবা বাড়ির কোনো কাজ করব। আপনি আজকে আপনার মেয়েকে বাড়ির কাজকর্ম করতে বলুন, আর আমাদের জন্য রান্না বান্না করতে বলুন। সেই তো আপনার বিবাহিত মেয়েকে আপনি বাড়িতে বসিয়েই রেখেছেন, ফ্রিতে বসে বসে খাচ্ছে, তাই ওকেও কাজকর্ম করতে বলুন। আমি কেন সবসময় চাকরের মতো খাটতে যাব? বৌদি, তোমার এত বড় সাহস, তুমি আমাকে এতগুলো উল্টোপাল্টা কথা বললে কিভাবে? দাদা, তুই কি কিছু শুনতে পাচ্ছিস না? তোর বউ আমাকে কাজ করতে বলছে। তোমার দাদা কি বলবে? আমি যা বলছি ঠিকই বলছি, আমি তো কোনো ভুল কথা বলছি না। সঞ্জয়, তোমার বিবাহিত বোন যদি এভাবে বাপের বাড়িতে পড়ে থাকে, তাহলে কিন্তু আমি তোমার সঙ্গে সংসার করতে পারবো না। আমি আমার বাপের বাড়িতে ফিরে যাব। তুমি যদি আমার সঙ্গে সুখে সংসার করতে চাও, তাহলে তোমার বোনকে এই বাড়ি থেকে বিদায় করো। বোন, অনেকদিন হয়েছে তুই বাপের বাড়িতে আছিস, তুই এবার তো শ্বশুর বাড়িতে ফিরে যা। আমি খবর পেয়েছি তোর বোন নাকি তোর শাশুড়ি মাকে রেলওয়ে স্টেশন থেকে খুঁজে পেয়েছে, আর তোর শাশুড়ি মা খুবই অসুস্থ, হসপিটালেও ভর্তি আছে। তাই আমার মনে হয় তোর শ্বশুর বাড়িতে ফিরে যাওয়াই উচিত, কারণ বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়িটাই কিন্তু আসল বাড়ি হয়।
দাদা বৌদির মুখে এরকম কথা শুনে সঞ্চিতা নিজের ভুল বুঝতে পারে আর সে উপলব্ধি করে সে চাইলেও আর বাপের বাড়িতে বেশি দিন পর্যন্ত থাকতে পারবে না। তাই সঞ্চিতা তখনই হসপিটালে ছুটে যায় আর দীপঙ্কর এবং তার মায়ের কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে শুরু করে। আমাকে ক্ষমা করে দিন মা, আমি আপনার সঙ্গে খুব অন্যায় করেছি, আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আজকে আপনার এই অবস্থা শুধুমাত্র আমার জন্য। আমি কখনো আপনাকে মায়ের চোখে দেখিনি। আসলে আমার বান্ধবীর কথা শুনে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল। তবে আজকের পর থেকে আমি আর কখনো আপনার সঙ্গে খারাপ ব্যবহার করব না। আমি যা পাপ করেছি উপরবেলা আজকে আমাকে আমার পাপের শাস্তি দিয়েছে। দীপঙ্কর, তুমিও আমাকে ক্ষমা করে দাও। সঞ্চিতার কথা শুনে দীপঙ্কর এবং তার মা তাকে ক্ষমা করে দেয় আর কিছুদিনের মধ্যেই সুচরিতা দেবী সুস্থ হয়ে বাড়িতে ফিরে যায়। সঞ্চিতা এবার তার শাশুড়ি মায়ের সঙ্গে খুবই ভালো মতো ব্যবহার করে, যার ফলে সঞ্চিতাও তার শাশুড়ি মায়ের কাছ থেকে মায়ের মতো ভালোবাসা পায়। এর ফলে সঞ্চিতা হাসি খুশি সংসার করতে থাকে।